বন্ধুরা, তোমাদের কথাতে স্মৃতিধর এখন তোমাদের ঘরের লোক। আমরা স্মৃতিধরের নানান রকম কাণ্ড কারখানা এর আগের গল্পগুলোতে দেখেছি। এর আগের 3টে গল্পের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। যদি তোমাদের কেউ এখনো পর্যন্ত স্মৃতিধরের গল্প না শুনে থাকো, তো সেই লিংকগুলো থেকে 3টে গল্প শুনে নিতে পারো। আজ তোমাদের পড়ে শোনাবো থানায় গেলেন স্মৃতিধর। রচনা সুচিত্রা ভট্টাচার্য। ইদানিং স্কুল যাতায়াতের ভারী সুবিধে হয়েছে স্মৃতিধরের। বাড়ির সামনে থেকে নতুন একটা বাস ছাড়ছে আজকাল। ভাত খেয়ে পান চিবোতে চিবোতে ছাতা বগলে পছন্দসই একখানা সিটে গ্যাঁট হয়ে বসো, স্কুলের নাম বললেই কন্ডাক্টর নামিয়ে দেবে। ফেরার সময় আর সমস্যা নেই, পাদানি বেয়ে উঠে পড়লেই হলো। বাস তো যাত্রা শেষ করবে তাঁরই বাড়ির দোরগোড়ায়। বাসের নম্বর দেখারই বা প্রয়োজন কি? যাতায়াতের রাস্তায় একটাই তো মাত্র বাস রুট। ফলে কি করে যাব, কোথায় নামবো, এইসব আর কষ্ট করে স্মরণে রাখতে হচ্ছে না ভুলো মন অঙ্ক বিশারদ স্মৃতিধরকে। ওহ, কি বিশাল স্বস্তি! দিব্যি চলছিল বন্দোবস্তটা। হঠাৎ স্মৃতিধর এক উটকো ঝামেলায় ফেঁসে গেলেন। সবে সেদিন স্কুল থেকে ফিরে বাড়ি ঢুকেছেন। অমনি গিন্নির প্রশ্নবাণ ধেয়ে এলো, আজ তোমার মাইনের দিন ছিল না? চিন্তা করলেন স্মৃতিধর, ছিল কি? তখনই আবঝা আবঝা মনে পড়ল টিফিনের সময় কে যেন স্টাফ রুমে বসে কি একটা সই করালো, তারপর একটা খামও দিয়েছিল কখন যেন। ওইটাই কি মাইনে? হতে পারে। প্রতি মাসে বোধহয় বিল সই করিয়ে মাইনেই নেন তিনি। একগাল হেসে স্মৃতিধর বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো, কিন্তু তুমি কি করে জানলে? কারণ আজ মাসের 7 তারিখ, প্রতি মাসে এই দিনেই তোমাদের মাইনে হয়। দাও, টাকাটা দাও, আলমারিতে তুলে রাখি। পকেটে হাত ঢোকালেন স্মৃতিধর। এ কি, পকেট তো ফাঁকা। ভ্যাবাচাকা খাওয়া মুখে বললেন, কই নেই তো। নেই মানে? তাহলে বোধহয় আজ আর মাইনে হয়নি। যা, কি বলছো? ভালো করে দেখো খামটা মানি ব্যাগে রেখেছো কিনা। মানি ব্যাগটাও তো নেই। গিন্নির বুঝি প্রত্যয় হলো না। নিজেই হাত ঢুকিয়েছেন স্মৃতিধরের পকেটে। পরক্ষণেই আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ! খুইয়ে এলে তো টাকাটা, নির্ঘাত পকেটমারি হয়েছে। পকেটমারি? হ্যাঁ হ্যাঁ, তাই। কেউ একজন তোমার পকেট থেকে তুলে নিয়েছে আর তুমি টেরই পাওনি। কি কাণ্ড! আমার পকেট থেকে কেন তুলবে? তার যে আমার পকেট নেই। হা পোড়া কপাল! অন্যের পকেটে হাত ঢুকিয়ে টাকা কড়ি মারে বলেই না নাম হয়েছে পকেট মার। ও, কিন্তু অভ্যেসটা মোটেই ভালো নয়। পকেটে কত কাজের জিনিস থাকে, ওভাবে নিয়ে নিলে তো খুঁজে পাওয়া মুশকিল। মানিব্যাগে আমার অঙ্ক টোকা ছিল একটা, তাহলে সেটার কি হবে এখন? মানিব্যাগে আমার একটা অঙ্ক টোকা ছিল, সেইটার কি হবে এখন? আরে রাখো তোমার অঙ্ক, এক্ষুনি থানায় যাও, পুলিশে রিপোর্ট লিখিয়ে এসো। কেন? আশ্চর্য, সারা মাসের টাকা চলে গেল, পুলিশে জানাতে হবে না? জানাতে হয় বুঝি? আগে হ্যাঁ, সেটাই নিয়ম। তদন্ত করে তারা পকেট মারকে ধরতে পারলে যদি কিছু টাকা উদ্ধার হয়, নইলে মাসটা কিভাবে চলবে ভেবে দেখেছো? এতক্ষণে সমস্যাটা যেন খানিক হৃদয়ঙ্গম করতে পারলেন স্মৃতিধর। টাকা না থাকলে সত্যিই তো খুব আতান্তরে পড়বেন গিন্নি। বাজার হাট তো করতেই পারবেন না। বাজার না হলে রান্না করবেন কি করে? আর রান্না না হলে সকাল বিকেল তারা খাবেন কি? প্রায় সিঁড়ি ভাঙা অঙ্কের মতোই ধাপে ধাপে গড়িয়ে আসবে বিপদ। কাঁচুমাচু মুখে স্মৃতিধর বললেন, তাহলে থানাতেই যাই, কি বলো? পারবে যেতে একা একা, নাকি বাবু একা সঙ্গে দেব? স্মৃতিধরের মনে লাগলো, তাকে এত অকম্মা ভাবেন গিন্নি? ছেলেকে পাহারাদার করে পাঠাতে চান? গম্ভীর মুখে বললেন, না, আমি একাই যথেষ্ট। গটগটিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন স্মৃতিধর। রাস্তায় পা রেখেই মনে হলো থানাটা কোথায় তো জানা নেই তার। ফিরে গিয়ে জিজ্ঞাসা করবেন গিন্নিকে? আজ তিনি দেখিয়ে দেবেন একা একা অনেক কাজই তিনি করতে পারেন। থানা মাত্র 1/2 কিলোমিটার দূরে। লোকজনকে প্রশ্ন করে করে এই ফুটপাত ওই ফুটপাত গোঁত খেতে খেতে ঘন্টা দেড়েকের মধ্যে দিব্যি পৌঁছে গেলেন স্মৃতিধর। কিন্তু ততক্ষণে কেন থানায় যাচ্ছেন সেইটি প্রায় মন থেকে হাওয়া।
থানার গেটে দুই সিপাই দাঁড়িয়ে, বন্দুকধারী। স্মৃতিধর ফ্যাল ফ্যাল চোখে তাদের দেখছিলেন। এক সিপাইয়ের কেমন জানি সন্দেহ হলো। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি চাই? সেইটাই তো ঠিক ভেবে পাচ্ছি না। আজব বেখেয়ালি মানুষ তো। থানায় কেন এসেছেন তাই জানেন না? কেন লোকে থানায় আসে ভাই? বহুত কারণ থাকে। আপনার বাড়িতে কি চুরি ডাকাতি হয়েছে? হয়েছে কি? আহ, এ তো মহা জ্বালা হলো। চুরি হয়েছে না খুন খারাপি, সে তো আপনি বলবেন। আর না না, মনে হয় না অত সাংঘাতিক কিছু ঘটেছে। তবে কি কেউ আপনাকে গালমন্দ করেছে রাস্তায়, নাকি পকেট মেরেছে কোনো বজ্জাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পকেট মারা গেছে, পকেট মারা গেছে আমার। সেপাইটি এবার ভারী বিস্মিত হয়েছে। হাঁ করে দেখছে স্মৃতিধরকে, কপাল কুঁচকে বলল, তাতে এমন আনন্দে লাফাচ্ছেন কেন? ভেতরে গিয়ে মেজবাবুর কাছে নালিশ লেখান। হাসি হাসি মুখে থানায় ঢুকলেন স্মৃতিধর। শক্ত করে ধরে রাখার চেষ্টা করছেন স্মৃতিকে। বরাত জোরে পকেটমারির ব্যাপারটা ফিরে এসেছে মস্তিষ্কে। আর একে হারানো চলবে না। অন্দরে পা রেখে স্মৃতিধর সামান্য ফাঁপড়ে পড়লেন। মেজবাবুর কাছে যেতে বলল, কিন্তু তাকে তিনি পাবেন কোত্থেকে? অনেকে ব্যস্ত সমস্তভাবে ঘোরাফেরা করছে, কেউ কেউ টেবিল চেয়ারে বসে। এখন জনে জনে জিজ্ঞাসা করতে হবে নাকি? তার অবশ্য প্রয়োজন হলো না। হঠাৎ এক ইউনিফর্মধারী তরুণ চেয়ার ছেড়ে উঠে ঢিপ করে স্মৃতিধরকে প্রণাম করেছে। গদগদ স্বরে বলল, স্যার চিনতে পারছেন? আমি বরুণ। কয়েক সেকেন্ড স্থির চোখে দেখলেন স্মৃতিধর, তারপর মুখটা হাসিতে ভরে গেল। তিনি বললেন, তুমি সুদ কষার অঙ্কে এক্সপার্ট ছিলে না? হ্যাঁ হ্যাঁ স্যার। তা এখনো মন দিয়ে অঙ্ক টঙ্ক করছো তো? আর সময় পাই না স্যার, এখন ডিউটির চাপ। অঙ্ক কষাও একটা ডিউটি বরুণ, ওতে মগজের ব্যায়াম হয়। প্রাক্তন ছাত্রের মাথা এখনো কতটা তরতাজা আছে পরখ করার লোভ সামলাতে পারলেন না স্মৃতিধর। জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তুমি যদি ব্যাংক থেকে 8% সুদে ঋণ নিয়ে তোমার এক বন্ধুকে তার অর্ধেকটা 9% সুদে ধার দাও, আর সে যদি 7% সুদে 800 টাকা ব্যাংক থেকে ধার করে তোমায় লোন শোধ করে এবং বাকি টাকাটা তোমার অন্য এক বন্ধুকে 11% হারে ধার দেয়, তাহলে তোমার বন্ধুটির সুদের পরিমাণটা বাড়লো না কমলো? বরুণের মুখখানা কেমন মেরে গেল। কাঁদো কাঁদো গলায় বললেন, অঙ্কটা কষতে একটু সময় লাগবে স্যার, মুখে মুখে তো হবে না। খাতা কলম নিয়ে এসো, কষে দেখো, ক্লাস তো এক্ষুনি শেষ হচ্ছে না। কি বলছেন স্যার? এটা স্কুল নয়, পুলিশ স্টেশন। তাও বটে। তাহলে এখানে অঙ্ক হয় না? না স্যার, আমি এই থানার মেজবাবুর দায়িত্বে আছি। চুরি ডাকাতি পকেটমারি তদন্ত করি। আচ্ছা তাই নাকি, তাই নাকি? আচ্ছা, আমি তো তোমার কাছেই এসেছি। পকেটমারি হয়েছে তো, তাই রিপোর্ট লেখাতে চাই। আপনার পকেট কেটেছে? আসুন আমার টেবিলে স্যার। কোন বেটা আপনার পকেট মেরেছে তার আজকে আমি মজা দেখিয়ে ছাড়বো। চেয়ারে গিয়ে বসা মাত্র বরুণের হাঁক ডাকে চা এসে গেল, সঙ্গে বিস্কুট। স্মৃতিধরকে কাপ ডিশ এগিয়ে বরুণ বলল, এবার ভালো করে শোনা যাক ব্যাপারটা। স্যার বলুন, কোথায় আপনার পকেটমারি হলো? স্মৃতিধর গুছিয়ে বসলেন। মনে মনে পণ করেছেন এখন আর তিনি কিছুতেই ভুলবেন না। পাছে স্মৃতি গড়বড় করে, তাই ঘটনা পরম্পরা সাজিয়ে নেওয়া যাক নিখুঁতভাবে, যেভাবে সরল কষে আর কি। বরুণ উল্টো পারের চেয়ারে বসে আছে, সামান্য ঝুঁকে বলল, তাড়াহুড়ো নেই স্যার, ভেবেচিন্তে ডিটেলে বলুন, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। বিশদে তো বলতেই হবে। চায়ের কাপে চুমুক দিলেন স্মৃতিধর। গলা ঝেড়ে বললেন, আজ আমার সকালে ফার্স্ট পিরিয়ডটা ছিল ক্লাস 7-এর। ব্যাচটা বেশ ভালো, চমৎকার অঙ্ক কষে। তা ওদের হয়েছে কি, একটা কিউবের অঙ্ক দিয়েছিলাম, প্রথমটা পারছিল না, একটু ধরিয়ে দিতেই, 1 সেকেন্ড স্যার, ক্লাস 7-এর কোনো ছেলে বুঝি আপনার পকেট মেরেছে? আরে না না না, ছি, ওরা তো আমার পকেটের কাছেই ঘেঁষেনি। তারপরে হলো কি, সেকেন্ড পিরিয়ডে গেলাম ক্লাস 9-এ, ওদের ট্রিগনোমেট্রি করাচ্ছিলাম। ছেলেগুলো একবারে গবেট, অতি সাধারণ জিনিসও মগজে ঢোকে না।
কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 + কস স্কোয়ার থিটা, এইটুকু প্রমাণ করতেই ব্যাটারা হিমশিম খাচ্ছে। ওদের কাণ্ড কারখানা দেখে আমার তো ঘুম আসার জোগাড়। আপনি বুঝি ঘুমিয়ে পড়েছিলেন স্যার? আর তখনই কোনো দুষ্টু ছেলে, যা তা হবে কেন, ওরা আমার মানি ব্যাগে হাত দেবে কেন? তাছাড়া তখন তো আমি মাইনে পাইনি। আজ বুঝি আপনাদের পেডে ছিল? নিশ্চয়ই ছিল, নইলে অফিস থেকে দাসবাবু এসে বিল সই করালেন কেন? সেই টাকাটাই খোয়া গেছে স্যার। কখন গেল? কোথায়? স্কুলেই? দাঁড়াও দাঁড়াও, এত প্রশ্ন একসঙ্গে করো না, সব গুলিয়ে যাবে। আমাকে সিস্টেমেটিক্যালি বলতে দাও। আচ্ছা বলুন স্যার। থার্ড পিরিয়ডে তো গেলাম ক্লাস 11-এ। ওদের এখন পারমুটেশন কম্বিনেশন চলছে। দারুণ একটা অঙ্ক দিয়েছিলাম আজ। 26টা ভেড়া আর 19টা ছাগলকে একই খোঁয়ারে এমনভাবে রাখতে হবে যাতে প্রত্যেকবারই 2টো ভেড়া আর একটা ছাগল একসঙ্গে থাকে। কিন্তু যে ভেড়াটা যে ছাগলের সঙ্গে একবার একত্রে থাকবে তাদের যেন আর দ্বিতীয়বার খোঁয়ারে মোলাকাত না হয়। কেমন অঙ্ক? বেশ জটিল স্যার, কিন্তু পকেট মারিটা আসছি তো স্টেপ বাই স্টেপ। এরপর ফোর্থ পিরিয়ড ছিল ক্লাস 5-এ। ওরা তো এখনো এলেবেলে। ওদের আমি দশমিক দেওয়া সরল করালাম আজ। রেকারিং ডেসিবেল নয়, সুতরাং সোজাই বলা যায়। তার মতো একজন কোন ব্র্যাকেটটা আগে করবে ভেবে পাচ্ছিল না। কোষে ধমকেছি ছেলেটাকে। ঠিক করিনি বলো? একদম উচিত কাজ করেছেন স্যার, কিন্তু মাইনেটা? সেই কথাটাই তো বলছি। ফোর্থ পিরিয়ডের পর টিফিন হয়ে গেল। আজ টিফিনে গিন্নি আমাকে পরোটার আলুর তরকারি দিয়েছিলেন। পরোটা ছিল 3খানা। প্রতিটি পরোটাই এক একটি ত্রিভুজ, অর্থাৎ কিনা মোট 9টা কোণ। আমার গিন্নি পরোটা ভারী মাপে মাপে বানান। প্রত্যেকটির এক মাপ এবং প্রত্যেকটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার 2টো কোণ 50 ডিগ্রি আর একটা কোণ 70 ডিগ্রি। তাহলে আমরা মোট কটা 50 ডিগ্রি কোণ পেলাম? স্যার, এখন কি সেটা জানা খুব জরুরি? নয় বুঝি? আচ্ছা ঠিক আছে, পরোটা যেই খাওয়া শেষ হলো, কলে গিয়ে মুখ ধুচ্ছি, তখনই মাইনে নেওয়ার জন্য ডাকলো। টিফিনের শেষের ঘন্টা পড়ে গেল। চক ডাস্টার নিয়ে ক্লাস 6-এ যাব, তখনই হঠাৎ হন্তদন্ত পায়ে দাসবাবু হাজির। আমিও চটপট মাইনের বিলে সই করে ক্লাসে চলে গেলাম। শুধু সই করলেন স্যার? টাকাটা নেননি তখনও? নিয়েছিলাম কি, যাকে ক্লাস 6-এ অঙ্ক করি আজ কিন্তু খুব আনন্দ পেয়েছি। ঐকিক নিয়মের প্রশ্নমালাটা চলছিল তো, নিজেও একটা অঙ্ক বানিয়ে ফেললাম। যদি 70 জন রাজমিস্ত্রি 93 জন সহকারী নিয়ে একটা 26 তলা বাড়ি 238 দিনে বানায়, তাহলে 14 জন রাজমিস্ত্রি 154 জন সহকারী নিয়ে একটা 35 তলা বাড়ি কত দিনে বানাবে? সঙ্গে সঙ্গে বলে দিলাম, একজন সহকারী প্রতিদিন কাজ করে একজন রাজমিস্ত্রির অর্ধেক। খুব কঠিন অঙ্ক নয়, তাই না? না স্যার, একেবারে জলবৎ তরলং। মাইনের টাকাটা তাহলে কখন পেলেন স্যার? কখনই বা সেটা হাওয়া হলো, যদি একটু দয়া করে বলেন। বলছি তো, সব অধৈর্য হচ্ছ কেন? 6th পিরিয়ডটা আমার ফাঁকাই ছিল। তখন বসে জ্যামিতির একটা উপপাদ্য তৈরি করছিলাম। বৃত্তের অন্তস্থ ত্রিভুজে ক্ষেত্রফল কখন বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক হবে, এই নিয়েই নাড়াচাড়া করছিলাম আর কি। তারপরেই তো বেল পড়তেই ক্লাস 10। ওদের আমি স্থানাঙ্ক জ্যামিতিটা করাই। আচ্ছা, প্যারাবোলাটা স্টার্ট করে দিলাম। উপবৃত্তের সঙ্গে অধিবৃত্তের কোথায় কোথায় মিল, কি বা তফাৎ বোঝাচ্ছিলাম ছেলেগুলোকে। প্যারাবোলার ইকুয়েশনটা লক্ষ্য করেছো তো? আমি সব লক্ষ্য করেছি স্যার। কাইন্ডলি প্রসঙ্গে আসুন। মাইনেটা কখন পেলেন? কোথায় রেখেছিলেন? কটার সময় তা খোয়া গেল? কোন স্পটে আপনি কখন ব্যাপারটা টের পেলেন? তুমি তো ব্যাপারটা সব গুলিয়ে দিলে হে। অত তাড়া করলে হয়? ক্রম অনুযায়ী না সাজালে পরপর মাথায় আসবে কি করে? বেশ, তাই বলুন, যেমন আপনার ইচ্ছা। কিন্তু আমার যে গোলমাল হয়ে গেছে, আবার গোড়া থেকে শুরু করতে হবে। ফার্স্ট পিরিয়ডে আজ গিয়েছিলাম ক্লাস 7-এ। a+b² ফর্মুলাটা ধরে ওরা বেশ এগোচ্ছিল। একটা অঙ্ক ছিল ভারী মজার, কিউবের ফর্মুলাটাই।
বাক্যটা পুরো শেষ হলো না। তরাং করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছে বরুণ। পরক্ষণেই তীর বেগে ধাঁ। ডাকার সুযোগই পেলেন না স্মৃতিধর। তার আগেই বরুণ থানা ছেড়ে চোঁচো দৌড়। স্মৃতিধর ঘটনাক্রমটা ঠিক বুঝতে পারছিলেন না। ঝুম বসে আছেন চেয়ারে। এই কেমন থানা রে বাবা! নালিশ জানাতে এলে দারোগা কাম প্রাক্তন ছাত্র থানা ছেড়ে পালিয়ে যায়? পালিয়েই যায়? এবার থানার বড়বাবুর কাছে যাবেন নাকি স্মৃতিধর? মাইনের টাকা পকেটমারির এটা কিনারা করতে হবে তো। বন্ধুরা, স্মৃতিধরের অঙ্কের গুঁতোয় থানার মেজবাবুও পালাচ্ছেন থানা ছেড়ে। ভবিষ্যতে দেখা যাক স্মৃতিধরের অঙ্কের গুঁতোয় আর কি কি হয়। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। আর এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।